আজকের 22শে এপ্রিল 2024। এখন আমরা কাঠমান্ডুর হোটেল থেকে রওনা দিচ্ছি, যাব পোখরার উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা মনোকামনা মন্দির দর্শন করে পোখরায় যাব। এখন পৌঁছে গেছি নেপালের চেতন জেলার মনোকামনাতে। এখান থেকে দুপুরে লাঞ্চ সেরে আমরা এগিয়ে যাব মনোকামনা মন্দিরের দিকে। এখান থেকে এগিয়ে যাব, গিয়ে গেট আছে, গেট দিয়ে ক্রস করে আমরা ওখান থেকে কিছুটা নিচে নেমে গেলে কেবিল কার স্টেশন পাবো। ওখান থেকে কেবিল কারের টিকিট কেটে সোজা পৌঁছে যাব মনোকামনা। এখন উঠছি মনোকামনা মন্দির। টিকিট কেটে নিয়েছি আমাদের 670 টাকা করে। এই গেট থেকে এন্ট্রি করলাম, এই যাচ্ছি রোপে মনোকামনা কেবিল কার। এই যে কেবিল কারটি আসছে, এই কেবিনেই আমরা যাব। আমাদের কেবিন নাম্বার 29। কেবিনে ওঠার পর ওনারা একটা গ্রুপ ফটো উঠিয়ে নিলেন এবং সাথে একটি টোকেন দিলেন। কেবল কারে উঠতেই প্রথমেই দেখা পেলাম ত্রিশুলী নদী। ত্রিশুলী নদী কেবল একটি সুন্দর দৃশ্য নয়, রোমাঞ্চ সন্ধানীদের জন্য দুঃসাহসী রিভার রাফটিং এর সুযোগ দেয়। মনোকামনা মন্দির অঞ্চলের একটি উল্লেখযোগ্য আকর্ষণ হল হিমালয় পর্বতের অবাধ দৃশ্য। পরিষ্কার দিনে দর্শনার্থীরা অন্নপূর্ণা, হিমচুলি, গণেশ হিমাল এবং আরো অনেক মতো মহিমান্বিত শিখরগুলিতে তাদের চোখ দিয়ে দর্শন করতে পারে। মন্দিরটি সবুজ পাহাড়ের মাঝখানে অবস্থিত, শান্ত পরিবেশ প্রদান করে যা আত্মাকে সতেজ করে। এটি ঘন বন হোক বা কাছাকাছি জলপ্রপাত, প্রাকৃতিক সৌন্দর্য পূর্ণ প্রদর্শনী রয়েছে। কেবল কারটি উপরে ওঠার সাথে সাথে যাত্রীদের নেপালের মনোরম সোপান মাঠগুলির পাখির চোখে দেখা হয়। পরিষ্কার দিনে যাত্রীরা রাজকীয় হিমালয় রেঞ্জের শ্বাসরুদ্ধকর দৃশ্যের সাথে পুরস্কৃত হয়। তুষার ঢাকা চূড়াগুলি লম্বা, সূর্যের নিচে জ্বলজ্বল করে, প্রকৃতির মহিমায় মৃদু অনুস্মারক হিসাবে পরিবেশন করে। পথের পাশাপাশি কেউ কেউ দেখতে পারে ছোট ছোট গ্রাম, ঐতিহ্যবাহী নেপালি বাড়ি এবং গ্রামবাসীরা তাদের দৈনন্দিন রুটিনে যাচ্ছে। এই অঞ্চলে প্রাণবন্ত সংস্কৃতি ও জীবনধারার একটি স্ন্যাপশট আপনি দেখতে পাবেন। 17শো শতাব্দীর পুরানো এই মন্দির পাহাড়ের গায়ে 1302 মিটার উচ্চতায় অবস্থিত। এই দেবী ভগবতী, দুর্গা এবং কালীর মিশ্র রূপ। মনোকামনা দেবীর কাছে যাওয়ার পথটি কম চিত্তাকর্ষক নয়। 3 কিলোমিটার পর পেরোতে হয় কেবল কারে। উঠতে 258 মিটার থেকে 1302 মিটার উচ্চতায়। এই দীর্ঘ পথ কেবল কারে অতিক্রম করতে নিচে পড়বে ত্রিশুলী নদী ও গভীর খাদ। পিত্তি হাইওয়ের উপরে কাঠমান্ডু ও পোখরার মাঝামাঝি একটা জায়গায় থেকে ছাড়ে মনোকামনা দেবী মন্দিরে যাওয়ার কেবল কার। ফাইনালি আমরা কেবল কারের এন্ড পয়েন্টে পৌঁছে গেছি। এখান থেকে বেরোলেই মনোকামনা মন্দির। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পশ্চিমে 140 কিলোমিটার পথ পেরোলে উঁচু পাহাড়ের মাথায় তার দেখা পাওয়া যায়। তিনি মনোকামনা দেবী, নেপালবাসীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। মনোকামনা দেবীর কাছে প্রার্থনা করলে মনের ইচ্ছে পূরণ হয় বলে বিশ্বাস স্থানীয় বাসিন্দাদের। কেবল কার থেকে নেমে আমরা দেখাতে পাচ্ছি দুধারে রাস্তার ধারে বিভিন্ন দোকান পূজার ডালি সাজিয়ে নিয়ে বসে আছে মনোকামনা দেবীর মন্দিরে পুজো দেওয়ার জন্য। এছাড়া হরেক রকম দোকানে নানান রকম ফটো এবং তাদের অন্যান্য উপহার সামগ্রী নিয়ে বসে আছে। আমি এখান থেকে পূজার সামগ্রী নিয়ে নিলাম। যাচ্ছি মনোকামনা মন্দির। এবার আসা যাক কোথায় থাকবে। এই মনোকামনা মন্দির যাওয়ার পথে দুধারে পড়বে অসংখ্য হোটেল।
সাধারণ মানের হোটেল থেকে শুরু করে মাঝারি ধরনের হোটেল এবং বহু ভালো ধরনের বা তারকা খচিত হোটেল, যেগুলো 5 স্টার রেটেড হোটেল আপনি পেয়ে যাবেন। প্রতিটা হোটেল থাকার জন্য এবং খাওয়ার জন্য সুব্যবস্থা করা আছে। আপনি এছাড়া দুদিকে অসংখ্য দোকান পাবেন কেনাকাটি করার জন্য। खाना बहुत बढ़िया खिलाएंगे, वेजिटेरियन प्योर वेज। ओके ओके, आटे की तवे की फुल्का गरम गरम, अरहर की दाल मखनी खिलाएंगे देसी घी में। अच्छा अच्छा, ठीक है। भिंडी मसाला, आलू गोभी बटर। এবার আসা যাক কিভাবে পৌঁছাবেন বা যাবেন। কাঠমান্ডু থেকে মনোকামনা মন্দিরে পৌঁছানো তুলনামূলকভাবে সহজ। এখানে একটি ধাপে ধাপে বোঝানো যাক। এক নম্বর হলো রাস্তার দ্বারা, অর্থাৎ যদি ব্যক্তিগত গাড়ি বা ট্যাক্সিতে যান তাহলে আপনি কাঠমান্ডু থেকে একটি প্রাইভেট কার বা ট্যাক্সি ভাড়া করে সরাসরি কুরিনতারে যেতে পারেন, যা মনোকামনা কেবল কারের সূচনা পয়েন্ট। ট্রাফিক এবং রাস্তার উপর নির্ভর করে ড্রাইভ করতে সাধারণত 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এবার আপনি কুরিনতারে পৌঁছে গেলে নির্দিষ্ট কারের পার্কিং এর জায়গায় পার্কিং করে আপনি পৌঁছে যাবেন মনোকামনা মন্দিরের কেবল কারের উদ্দেশ্যে। যদি আপনারা বাসে করে আসতে চান তাহলে কাঠমান্ডুর গঙ্গাবু বাস স্ট্যান্ড, যে বাসগুলি পোখরা, চিতওয়ান ও অন্যান্য পশ্চিমের গন্তব্যে চলাচল করে, সেগুলোতে আপনারা আগাম টিকিট কেটে নিতে পারেন বা সঙ্গে সঙ্গে টিকিট কেটে উঠে পড়তে পারেন। সেখানে এসে আমরা কুরিনটারে পৌঁছাবেন এবং কুরিনটারে পৌঁছে ওখান থেকে নিচে চলে এসে আপনারা কেবল কার ধরে উপরে চলে আসবেন মনোকামনা মন্দির। আপনাদের জন্য আরো একটি রইল রোমাঞ্চকর ভ্রমণের অভিজ্ঞতা। যদি আপনারা পায়ে হেঁটে আসতে চান তাহলে আমরা কেবল কারের বেস ক্যাম্প থেকে সঠিক চিহ্নিত পথ ধরে, যদি আপনার গতি ও ফিটনেস ভালো থাকে তাহলে আপনারা পায়ে হেঁটে মন্দিরে যেতে পারেন। যেতে আপনার কিছু খাড়াই ও চড়াইয়ের জায়গা পড়বে। দেখার জন্য সেরা সময়, আবহাওয়া বিবেচনা করে স্বচ্ছ দৃশ্য এবং মনোরম আবহাওয়ার জন্য মনোকামনা মন্দির দেখার সর্বোত্তম সময় হলো শরৎকাল, অর্থাৎ সেপ্টেম্বর থেকে নভেম্বর। আকাশ সাধারণত পরিষ্কার থাকে, হিমালয় পর্বতের চমৎকার দৃশ্য দেখায়। যদি আপনি উৎসবের সময় এখানে ভ্রমণ করতে চান তাহলে আপনাকে যেতে হবে সেপ্টেম্বর থেকে অক্টোবর বা এপ্রিল থেকে মে। এই সময় দেখার কথা বিবেচনা করুন, তাহলে আপনাকে মনে রাখতে হবে প্রচুর ভিড়কে আপনাকে সামলাতে হবে। আর বর্ষার কথা, যদি বর্ষা মৌসুমে অর্থাৎ জুন থেকে অগস্ট আপনি এখানে ভ্রমণ করতে চান তাহলে মাথায় রাখতে হবে ভারী বৃষ্টিপাত হয়, যা ভ্রমণকে অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জিং হয়ে যায়, যা আপনার আশেপাশের দৃশ্যগুলিকে অস্পষ্ট করে তুলতে পারে। এই মাসগুলোতে ভ্রমণের পরিকল্পনা করার আগে আপনারা অবশ্যই আবহাওয়ার পূর্বাভাস জেনে নেবেন। মনোকামনা মন্দিরের কাছাকাছি যে কটি আকর্ষণীয় স্থান আছে তার মধ্যে হলো গোর্খা প্রাসাদ। মনোকামনা থেকে খুব বেশি দূরে অবস্থিত নয় ঐতিহাসিক গোর্খা প্রাসাদটি নেপালের শাহ রাজাদের পৈতৃক বাড়ি। তারপরে আসে বান্দিপুর, একটি প্রাচীন বাণিজ্য শহর। বান্দিপুর তার সংরক্ষিত সাংস্কৃতিক পরিবেশ, অত্যাশ্চর্য স্থাপত্য এবং ধৌলগিরি, অন্নপূর্ণা, মাসালসু এবং ল্যাংটাং রেঞ্জের দুর্দান্ত দৃশ্যের জন্য পরিচিত। তারপর আছে দেবঘাট, একটি ধর্মীয় কেন্দ্র। দেবঘাট আর সিদ্ধ গুফা ও তুয়া হ্রদ। এতটা লং জার্নি করে আমরা কেবল কার থেকে এতটা পথ অতিক্রম করে এলাম আপনাদের সাথে গল্প করতে করতে। ফাইনালি আমরা পৌঁছে গেছি মনোকামনা মন্দির। দূরেই দেখা পাচ্ছেন মনোকামনা মন্দির। এই মন্দিরের কিছু কথা আমরা জানবো। মনোকামনা মন্দির নেপালের গোর্খা জেলার একটি পবিত্র হিন্দু মন্দির। মন্দিরটি একটি পাহাড়ের চূড়ায় এবং ত্রিশূলী নদীর উপত্যকা এবং দূর থেকে সুন্দর হিমালয়কে দেখায়। মন্দিরের নাম দুটি শব্দ থেকে এসেছে, মন যার অর্থ হৃদয় এবং কামনা যার অর্থ ইচ্ছা। মন্দিরটি দেবী মনোকামনাকে উৎসর্গ করা হয়েছে, যাকে দেবী ভগবতীর অবতার বলে মনে করা হয়। তাই অনেকে মনোকামনাকে হৃদয়ের ইচ্ছা দেবী বলে অভিহিত করেন। সমস্ত নেপাল এবং আশেপাশের দেশগুলি থেকে তীর্থযাত্রীরা এই মন্দিরে আসেন, কারণ তারা নিশ্চিত যে দেবী মনোকামনা তাদের আশীর্বাদ প্রার্থনা করার জন্য ভ্রমণ করলে তারা যা চান তা পেতে সহায়তা করবেন। অতীতে ট্রিপ মানে পাহাড়ে কঠিন আরোহণ করে বহু যে তীর্থযাত্রীরা এই মনোকামনা মন্দিরে আসতো, বর্তমানে মনোকামনা আসতে গেলে কেবল কার নির্মিত হওয়ার পর সেটা অনেক সহজলভ্য হয়ে গেছে। মনোকামনা দেবীর উৎপত্তি। মনোকামনা মন্দিরে
উৎপত্তি গভীরভাবে নেপালি লোককাহিনী এবং কিংবদন্তিতে নিহিত রয়েছে। 17 শতকের গোড়া দিকে গোর্খা রাজা রাম শাসনকালে সবচেয়ে ব্যাপকভাবে গৃহীত গল্পের সন্ধান পাওয়া যায়। কিংবদন্তি অনুসারে রাজা রামসার স্ত্রী রানী লক্ষ্মী দেবী ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ছিলেন, যা তিনি রাজার কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন। যাই হোক, রাজা তার স্ত্রীর গোপন কথা জানতে পেরেছিলেন। তখন তিনি তার ভক্ত সাবাই ঠাকুরের সাথে তার কথাবার্তা শুনেছিলেন। নদীতে তার জিনিসপত্র হারিয়ে যাওয়ায় সাবাই ঠাকুর বিচলিত হয়ে পড়েন এবং রানী লক্ষ্মী দেবী তাদের উদ্ধার করার জন্য তার ঐশ্বরিক রূপ প্রকাশ করেছিলেন। রাজা রামসাহ এই ঐশ্বরিক ঘটনাটি জানার পর তিনি রহস্যজনক পরিস্থিতিতে নিখোঁজ হয়ে যান, যার ফলে রানীর মর্মান্তিক মৃত্যু ঘটে। এরপরে পাহাড়ের চূড়ার কাছে, যেখানে মন্দিরটি এখন দাঁড়িয়ে আছে, তার কাছে রানী দেবতার আকারে পুনরায় আবির্ভূত হবে বলে বিশ্বাস করা হয়েছিল। স্থানটির পবিত্রতা এবং রানীর দেবী রূপে পুনর্জন্মের ঐশ্বরিক উপস্থিতি স্বীকার করে স্থানীয় লোকেরা তার সম্মানে একটি মন্দির তৈরি করেছিল। এইভাবে মনোকামনা নামটি তৈরি করা হয়েছিল, যা হৃদয়ের ইচ্ছা পূরণকারী দেবীর প্রতীক। कितना टाइम लगेगा? 2 घंटे और लगेगा। 2 घंटा? आप लाइन कटने में। अच्छा। जैसे इधर आ रहे हैं आपको 4 घंटा लगेगा। अच्छा, अच्छा। 10 से निकल के तो शाम तो हो जाएगा। शाम हो जाएगा। এই মন্দিরে এসে পূজা দেব বলে লাইনে দাঁড়িয়েছিলাম। দেখলাম এত দূর লাইন ও এত ভিড় লাগবে, যা 3 থেকে 4 ঘন্টা তার বেশিও লাগতে পারে। আমাদের যে অল্প সময়ের জন্য ছিল দর্শন, তা সম্ভব হবে না। তাই মন্দিরের কাছে মনোকামনা দেবীকে ক্ষমা স্বীকার করে আমরা বাইরে থেকে পূজা দেওয়ার চেষ্টা করলাম। হিসাবটা এমনই ছিল যে যদি আমরা সকাল 6টায় লাইন দিতাম, তাহলে হয়তো 12টা থেকে 1টা নাগাদ আমরা পূজা দিতে পারতাম। তা আমরা পৌঁছতে তখনই প্রায় 12:30 1টা বেজে গেছিল। মানে সন্ধ্যে 6টা কি তার বেশি আরো সময় চলে যাবে আমাদের মন্দিরে দর্শন করে পূজা দিতে। অবশেষে পেয়ে গেলাম মন্দিরের এক কর্মীকে। তিনি আমাদের থেকে প্রসাদটি সংগ্রহ করে মন্দিরের ভিতরে গিয়ে পূজা দিয়ে আমাদেরকে দিয়ে দিলেন। যাই হোক, এইভাবে আমাদের মনোকামনা দেবীর উদ্দেশ্যে পুজো দেওয়া হয়েছিল। পর তাতে যা ফুল ছিল, এখানে বাইরে যে স্ট্যাচু মতো ছিল, অর্থাৎ যেখানে আরেক মনোকামনা দেবীর একটা মূর্তি কল্পনা করে রাখা হয়েছিল বা স্তম্ভ, তার উপরে আমরা ফুলগুলো চড়িয়ে দিয়েছিলাম এবং তাতে যে দড়ি বা কাপড়ের টুকরো ছিল, সেগুলো যেখানে বাঁধার জায়গায় সেখানে বেঁধে দিয়েছিলাম। এই মন্দিরে এসে বিভিন্ন দর্শনার্থী তাদের যে মনের ইচ্ছা, তাই দড়িগুলো বেঁধে বা লাল কাপড়গুলো বেঁধে তাদের মনের প্রার্থনা জানায়। মনোকামনা দেবী তাদের সেই প্রার্থনাগুলো চেষ্টা করে পূরণ করার। সেটা চেষ্টা করে কতটা পায় সেই দর্শনার্থী জানে, তার ইচ্ছা ও দেবীর আশীর্বাদের উপর। 12টার মধ্যে
এখানে পূজা হচ্ছে, প্রচুর লাইন। মন্দিরের ছবিটা আপনাদেরকে দেখাই। এই হলো মন্দির, মনোকামনা মন্দির। চারিদিকে প্রচুর ভক্ত সমাগম, প্রচুর ভিড় আর লাইন। আপনাকে কী বলবো, হিসাব করলে প্রচুর লাইন শুরু হচ্ছে। দেখুন ওই যে দূরে সিঁড়ি দিয়ে লাইন কোথায় যাবে তার কোনো হিসাব নেই। অন্তত 4 থেকে 5 ঘন্টা যদি আমরা অপেক্ষা করি তাহলে হয়তো ফিরে যেতে পারবো। তো আমরা এখানে এক পণ্ডিত থেকে এসেছিলাম, পণ্ডিত নয় তিনি এক কর্মচারী, তিনি আমাদেরকে এই এটা দিয়েছে। এখানে দীপ জ্বালানো হচ্ছে, দীপ জ্বালানো ছেড়ে দিলাম, আমরা পূজা দিয়ে দিয়েছি। আমার এখানে দীপ জ্বালাচ্ছে, এখানে দীপ জ্বালানো। আমরা মন্দিরে পূজা দেওয়ার পর যে নারকলটি প্রসাদ রূপে পেয়েছিলাম, সেই নারকলটি এই মেশিনের সাহায্যে আমরা ফাটাবো, অর্থাৎ ফাটিয়ে নিয়ে তার যে জল সেটাকে আমরা আশীর্বাদ হিসাবে মাথায় ছিটা দিয়ে নেব এবং নারকলটিকে আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করব। এটাই এখানকার রীতি। সবাই তাই করছে, আমরাও তাই করলাম। আমার পূজা দেওয়া ও দর্শনের কাজ শেষ। এবার আমরা ফিরে যাব। এত রৌদ্রে যেন পায়ের চামড়া পুড়ে যাচ্ছে। ফেরার পথে আমরা একটা হোটেল পেয়েছিলাম। পাহাড়ের উপরে এত সুন্দর যে ফুলের বাগান এবং ফুলের সম্ভার, তা অবাক করার মতো। আমাদের মনকে ভীষণ আকৃষ্ট করেছিল। আমরা কিছুক্ষণ ওই হোটেলের ওখানে বসেছিলাম এবং ফুলের সৌন্দর্য দেখেছিলাম। তারপর ওখান থেকে আমরা আবার ফিরে এসেছিলাম আমাদের গন্তব্য কেবল কারের স্টার্টিং পয়েন্টের দিকে। मनोकामना एसेছি। मनोकामना में आ गए। ये मेरा दोस्त है, इसके साथ फोटो खींच रहे हैं। ठीक है, ओके। এখন ফেরার পালা। আমরা রোপওয়ের ফিরতি লাইনে আমরা লাইন দেব। টিকিট তো কাটা আছে, ওই টিকিটেই আমরা ফিরে যেতে পারবো। চলুন রোপওয়ের আসার সময় একবার আপনাদেরকে দেখাই এক ঝলক। নামার সময় রোপওয়েতে আমাদের ভিউটা কেমন দেখাচ্ছে দেখুন। দূরে পাহাড়গুলি যেমন আগে বলেছিলাম, এত উঁচুতে প্রায় 1302 মিটার উঁচু থেকে আমরা এবার নিচের দিকে নামবো। সেই অনুভূতিটাকে আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখুন। নিচের অসাধারণ ভিউটি দেখুন। নিচে ত্রিশূলী নদী ও কাঠমান্ডু পোখরার মাঝে অবস্থিত যে হাইওয়ে, পৃথ্বী হাইওয়েটি আমরা দেখা পাচ্ছি। প্রায় আমরা একদম নিচের দিকে চলে এসেছি। 1302 ফুট থেকে প্রায় 300-350 ফিট এর কাছাকাছি। এইবার আমরা কেবিল কার থেকে নিচে নেমে যাব। ত্রিশূলী নদীকে ভালোভাবে দেখা যাচ্ছে আর দূরে দেখা পাচ্ছেন মাঝে মাঝে।
ফেরত যাওয়ার আগে আর একবার দেখে দিই, ওই হলো আমাদের টিকিট কাউন্টার রোপওয়ে যাওয়ার, আর ওর পাশেই আছে আমাদের টয়লেট যদি কেউ ইউজ করতে চান। আর ওই যে উপরে উঠে গেছে রোপওয়ে, ওই আসছে দেখুন রোপওয়ের কেবিন, ওখান থেকে সোজা চলে গেছে ডান দিকে পাহাড়ের মাথায় মনোকামনা দেবী মন্দির। আর পিছনে রয়েছে ওই যে নদী, ওই যে দেখা পাচ্ছেন দূরে টাওয়ারটি, আমরা ওখানেই ফেরত যাব। আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়েছে, আমাদের এখানে দেখা শেষ। এবার আমরা বের হয়ে যাচ্ছি ওই আমাদের গাড়ির উদ্দেশ্যে। ওখান থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন পোখরা। ও আচ্ছা, মনোকামনা মন্দিরের পাশ দিয়ে আমরা এসেছি। এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, এদিক থেকে ওদিকে যাওয়া যায়। নদীটা খরস্রোতা নদী বয়ে গেছে। মনোকামনা মন্দির থেকে ফিরে যাচ্ছি। ডান হাতে কেবল কার, উপরে উঠছে, উপরে উঠছে। আর এদিকে নদী, নদী। আমরা ওই নিচের রাস্তা ধরে উঠে এলাম, পিছনের রাস্তা। সূর্যের আলো, এক মনোরম দৃশ্য। মনোকামনা মন্দির থেকে মন ভরে গেছে। এখন আমাদের গাড়ি অপেক্ষা করছে উপরে। আজকে যাবো পোখরার উদ্দেশ্যে। পোখরাতে রাত কাটাবো, পোখরাতে দুদিন থাকবো। আর ওখানে যা কিছু দেখার আছে, খুব ভালো ভালো অনেক জায়গা আছে, সেগুলোকে একটু দর্শন করবো।